আর্মি তারেক রহমানের পা চাটে এই টাইপের কথা শুনলাম। উনি শিক্ষার কোনো ছাপ ওনার ব্যবহার ওনার কথাবার্তায় রাখতে পারেননি। তারেক সাহেব সেনানিবাসে ঢুকেছেন এখন পর্যন্ত এর কোনো প্রমাণ আছে? ব্যালটের যুদ্ধ নাকি পাওয়ার স্ট্রাকচারের যুদ্ধ? সোশ্যাল মিডিয়ার যুদ্ধতে পরিণত হয়েছে। বিএনপি জামাত এরা সবাই জোট সঙ্গী ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। আদৌ কি এটা সত্যি নাকি যে ভদ্রলোক সারা বাংলাদেশ ক্যাম্পেইন করছেন উনি ওনার আসনে হেরে যাবেন? উনি কার ছেলে দেখতে হবে। তারা ধর্মের কার্ড খেলছে কিন্তু কাজ করছে সব অধর্মের। আসসালামু আলাইকুম, আমি রায়হান, আবারও প্যাট্রিয়টসে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো দেশের রাজনীতি, জাতীয় নিরাপত্তা, আসন্ন নির্বাচন এবং এই পুরা প্রেক্ষাপটে সামরিক বাহিনীর ভূমিকা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেনও একজন সাবেক সামরিক কর্মকর্তা, যিনি ব্যারাকের অভিজ্ঞতা, মাঠের বাস্তবতা এবং রাষ্ট্রের নিরাপত্তা এই তিনটে নিয়ে আমাদের সাথে কথা বলবেন আজকে। সাবেক সামরিক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মান্নান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মান্নান ভাই, আজকে আমরা মূল প্রসঙ্গে যাওয়ার আগে, যেহেতু আপনি একজন সাবেক সামরিক কর্মকর্তা, আমি নিউজ ফিডে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছি না, একটা নিউজ আজকে দেখলাম সামরিক বাহিনীর একজন কর্মকর্তার সাথে, মিলিটারি পুলিশ অফিসার মনে হয় উনি, ওনার সাথে অ্যাকচুয়ালি ঢাকা 17-র যিনি আমাদের জামাতের ক্যান্ডিডেট ডাক্তার খালিদ হোসেন সাহেব, তার সাথে একটা বাদানুবাদ। কিছু জায়গায় আমরা দেখলাম ভদ্রলোক মনে হয় গানম্যান সহ ক্যান্টনমেন্টে দিতে যাচ্ছিলেন ওনার নির্বাচন প্রচারণা, অথবা এই রাস্তা পার হতে যাচ্ছিলেন, কিন্তু মিলিটারি পুলিশ মনে হয় গানম্যান এলাও করছিলেন না। এই সব কিছু মিলে একটা পর্যায়ে দেখলাম ওনার প্রচণ্ড উত্তেজনা, আর্মি তারেক রহমানের পা চাটে এই টাইপের কথা শুনলাম। আবার আমরা শুনলাম 5ই আগস্টের পরে বহু সেনা কর্মকর্তারা তাদের পা ধরে বসেছিলেন। অ্যাকচুয়ালি ওভারঅল সিনারিওতে সামরিক বাহিনীর এই ঘটনাটা আপনি আমাকে শেয়ার করবেনই, একই সাথে সামরিক বাহিনীর 5ই আগস্টের পূর্ববর্তী ভূমিকা, পরবর্তী ভূমিকা এবং 17 বছরের সামরিক বাহিনীর ভূমিকা, সব কিছু মিলে আসলে আমরা একটা রাজনৈতিক ফিসফিসানি শুনতে পারতেছি। এটা একটু ফিসি চলতেছে। আর্মি আসলে কার, সামরিক বাহিনী আসলে কোন দিকে ঝুঁকে পড়ছে, সব কিছু মিলে আসে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি প্লিজ। ধন্যবাদ। আসলে প্রশ্নটা তো অনেক লম্বা, আমি জানি না কতটুকু মাঝখানে যদি গতি হারিয়ে ফেলি একটু মনে করিয়ে দিবেন। তো প্রথমত যে ঘটনাটা ঘটেছে ঢাকা 17 আসনের জামাতে ইসলামের যে মনোনীত প্রার্থী, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত দুঃখজনক। আমরা যারা সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তা বা জেসিও আদার র্যাঙ্কস যারাই আছে, আমার ধারণা আমার মতো সবাই মর্মাহত হয়েছে। সার্ভিংদের কথা তো বলার বাইরে। অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে। যে ভাষা উনি ব্যবহার করেছেন, খালেদুজ্জামান সাহেব যে ভাষা ব্যবহার করেছেন, এটা কোনো স্বাভাবিক ভাষা হতে পারে না। কী কারণে ব্যবহার করেছেন সেটা উনি জানেন। উনি একজন ডাক্তার, মনস্তত্ত্ব নিয়ে ডেফিনেটলি ওনার গবেষণা আছে, পড়াশোনা করেছেন। উনি কি কোনো কারণ অত্যন্ত পার্টাবড? না হলে এই ধরনের উদ্ধত ওনার দেখানো কথা না, অন্তত শিক্ষিত মানুষ হিসেবে। কিন্তু উনি শিক্ষার কোনো ছাপ ওনার ব্যবহার ওনার কথাবার্তায় রাখতে পারেননি। উনি যে ঘটনাটা ঘটিয়েছেন এটা করতে পারেন না। সেনানিবাসের ভিতরে অস্ত্র নিয়ে কারো পক্ষে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সরকার গানম্যান দিলেও নির্বাচনী আইনে কি লেখা আছে সেই সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি উনি পারেন না। কারণ আমি নিজে কাকতালীয়ভাবে আমি নিজে আর এমপির একজন অফিসার, মিলিটারি পুলিশের ওসি ছিলাম, অফিসার কমান্ডিং, রংপুর ডিভিশনে আমি অফিসার কমান্ডিং হিসেবে রংপুরের অঞ্চলের যতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেইগুলো, সোজা কথা হচ্ছে জিওসি যে এলাকাগুলোর এরিয়া কমান্ডার, সেই পুরো এলাকার ওসি হিসেবে, ওখানকার ওসি এমপি হিসেবে আমি মোটামুটি 3টা গ্যারিসন দেখতাম, রংপুর, খোলাহাটি এবং সৈয়দপুর। পাশাপাশি একটা ছোট্ট ডিটাচমেন্ট ছিল লালমনিরহাট। সো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এটা উনি করতে পারেন না, এটা ওনার এখতিয়ার বহির্ভূত। এবং এটা খুব স্বাভাবিকভাবেই এমপির
এখতিয়ারভুক্ত যে কাউকে অস্ত্রসহ ঢুকতে দিবে না, এটাই নিয়ম। ও আইসি, এটা নিয়মই এটা। জি, এটা নিয়ম। না সেটা নিয়মটা এতটাই কঠোর যে ছিলেন মানে খালিদ সাহেবের সাথে, স্যার কিছু করার নাই, স্যার আমার কিছু করার নাই। কারণ এটা নিয়মের মধ্যে আপনি যখন অস্ত্র নিয়ে ঢুকতে চাচ্ছেন, ডেফিনেটলি ডিক্লারেশন দিয়েছে এবং তখনই এমপিকে কঠোর হতে হয়েছে। এমপি তার নিয়ম অনুযায়ী অস্ত্র সহ ঢুকতে দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও দেখলাম একজন বলছিল ঠিক আছে স্যার, আপনাকে কি বলে আপনি একটু সময় দেন, আপনি পার করে দিবেন অথবা তারা অস্ত্র নিয়ে ঢুকতে দিবে, এই ধরনের একটা মনে হয় কথাও এসেছিল। আমার ধারণা সে অত্যন্ত নবীন সৈনিক, তার এই সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। হি ক্যানট অ্যালাউ সেনানিবাসে অস্ত্রসহ ঢুকার কোনো এখতিয়ার কারোই নেই। এমনকি আমরা যখন এখনের পরিস্থিতি বলতে পারবো না, আমি 2005-এ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি। আমি 1999 থেকে 2001 পর্যন্ত আমি ছিলাম, এমপিতে ছিলাম। আমরা কঠোরভাবে এটা পালন করতাম। এমনকি পুলিশও যদি সেনানিবাসে প্রবেশ করত, তারা অস্ত্র বাইরে রেখে তারপরে ভিতরে যেত। দ্যাট হোয়াট ওয়াজ দি রুল দেন। এখন এটার থেকে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা জানি না, কিন্তু দ্যাট ওয়াজ দ্য রুল ওয়েন আই ওয়াজ ব্যাক ইন দি আর্মি। ব্যাক ইন দোজ ডেজ দ্যাট ওয়াজ দ্য নর্মস প্র্যাকটিস। যেহেতু এটা ল, এই আইনটা আমার মনে হয় এখনও প্রচলিত, এই কারণে ওনাকে বাধাটা দেওয়া হয়েছে। না আর এরপরে 5ই আগস্টের পরবর্তীতে সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদেরকে মানে সেখানে পা ধরে বসেছিলেন, অথবা তারেক রহমান সাহেবের নিরাপত্তার জন্য মানে কি জিবা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতে। হ্যাঁ, এইটা ডিরেক্ট, এটা সামরিক বাহিনী সোলজারদের এবং অফিসারদেরকে আঙুল তোলা, স্ট্রেট আঙুল তোলা। এটা কি সামরিক মানে এটা কোনো সভ্য মানুষ এই ধরনের শব্দ চয়ন করতে পারে না। খুব সিম্পল। হ্যাঁ, প্রথমত তারেক সাহেব সেনানিবাসে ঢুকেছেন এখন পর্যন্ত এর কোনো প্রমাণ আছে? না, আমরা কোথাও দেখিনি এইভাবে। কেউ দেখেন নাই। উনি যেখানে যাচ্ছেন সেখানে ক্রাউড হয়ে যাচ্ছে, জনসমুদ্র হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। সেনানিবাস থেকে উনাকে বের করে দেওয়ার পরে 17 বছর প্রায় কেটে গেছে। উনি তো এরপরে কখনো সেনানিবাসে প্রবেশ করেননি। কারণ উনি প্রবেশ করে যে হয়তো করতেন, উনি যে স্মৃতিটা দেখতে যেতেন সেটা তো নাই এখন। উনি কোথায় যাবেন? নাম্বার 1। নাম্বার 2, ক্যাম্পেইন, সেনানিবাসের ভিতরে ক্যাম্পেইন করা যায় না। উনি এটা একজন সেনা প্রধানের ছেলে হিসেবে, একজন প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে উনি খুব ভালো করেই জানেন। উনি এই ধরনের কোনো প্রচেষ্টা নিয়েছেন আমরা কেউ জানি না। উনি যেখানেই যাচ্ছেন সেটাই খবর হয়ে যাচ্ছে, উনি যেখানেই যাচ্ছেন সেখানেই জনসমুদ্র হচ্ছে। কাজে উনি যাননি। অবান্তরভাবে ওনাকে এখানে ট্রেনে নিয়ে এসেছেন খালেদুজ্জামান সাহেব, এবং উনি যেভাবে পরিচয় দিয়েছেন তাকে অন্তত 4 বার উনি বলেছেন আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। ইট ইজ হিজ আইডেন্টিফিকেশন। এটা খুব মানে এটা একদিকে হাস্যকর, একদিকে উনি মানে ফর এপি ক্যান্ডিডেট এটা ওনার উচিত হয়নি। আর শব্দচয়ন যেটা প্রথমেই বললাম অত্যন্ত অবজেকশনেবল। পা ধরে বসে থাকা, কেন ওনার পা ধরে বসে থাকবে? উনি কে? প্রথমেই জিজ্ঞাসাটা হচ্ছে উনি কে? উনি কি এই দেশের প্রধানমন্ত্রী, বা উনি কি রাষ্ট্রপতি, বা উনি কি মন্ত্রী পরিষদের সদস্য? ওনার এমন কোনো ক্ষমতা আছে যে ওনার পা ধরে বসে থাকতে হবে? অত্যন্ত দুঃখজনক, মর্মাহত। এইবারের ইলেকশনটা কিরকম মনে হচ্ছে? ব্যালটের যুদ্ধ নাকি পাওয়ার স্ট্রাকচারের যুদ্ধ? এক কথায় যদি বলেন। ঠিক পাওয়ার স্ট্রাকচারের যুদ্ধ বলবো না, এটা যেটা দেখতে পাচ্ছি এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার যুদ্ধতে পরিণত হয়েছে। ওকে, গত 17 বছরে আমরা সামরিক বাহিনীর প্রচুর পরিমাণ মানে নর্মালি সামরিক বাহিনী যেরকম অ্যাটিটিউড থাকে তার অনেক ব্যত্যয় দেখেছি। সামরিক বাহিনী নীরব ভূমিকা ছিল, বা সামরিক বাহিনীকে নিয়ে আমরা বেশ কিছু মানে কনস্পিরেসি থিওরি আমরা শুনেছি। 17 বছরের ফ্যাসিবাদের অন্যতম সঙ্গী সামরিক বাহিনী ছিল। আসলে একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসাবে এই বিষয়ে ছোট্টভাবে যদি আপনি আমাকে বলেন যে সামরিক বাহিনী আসলে কি বিতর্কিত ভূমিকা ছিল নাকি কিছু করার ছিল না সামরিক বাহিনীর? প্রশ্নের উত্তর আসলে যদি আমি সোজাসুজি দেই তাহলে সামরিক বাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সের কাছ থেকে ইনডিসিপ্লিন
কাজ আশা করাই উচিত না। আমরা অনেকভাবে বলার চেষ্টা করি। অফকোর্স দেয়ার ইজ ওয়ান অর্ডার ইজ কল্ড গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, খুব সম্ভবত সেকশন 55 ইফ আই হ্যাভ নট ফরগটেন। তো ওখানে বলা আছে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার। বাট দেন আপনি যদি কন্টিনিউয়াস ব্যাড অর্ডার পেতে থাকেন, অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইউ গেট অ্যাকাস্টম টু দ্যাট। আপনি দেখেন এত বড় একটা সেনাবাহিনী, প্রায় 1.5 লক্ষ সদস্য, কয়জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে? না, যেই কয়জনের বিরুদ্ধে উঠেছে সেটা আমরা অত্যন্ত দুঃখিত, লজ্জিত। কিন্তু খেয়াল করলে দেখব এরা কেউ সামরিক বাহিনীর পোশাক পরে এই নিন্দনীয় কাজগুলোতে জড়ায়নি। তারা সবাই পোশাক ছাড়া ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিল, এমন সব জায়গায় ছিল যেসব জায়গায় তাদের ইউনিফর্ম পরার দরকার হয়নি। গ্রেটার আর্মি, ওয়েল, আপনি ইউ ক্যান্ট রিয়েলি পয়েন্ট আউট। আর দ্বিতীয় যে প্রসঙ্গটা অনেকেই আসে, আর্মি গত 17 বছরে কিছু করেনি, আর্মির তো কিছু করার কথা না। অ্যান্ড দেন বাই অ্যামেন্ডিং দি কনস্টিটিউশন 7 এ নিয়ে এসে আপনারা আর্মির হাত পাই বেঁধে দিয়েছিলেন। আর্মি কেন করতে যাবে? আর আছে অল্প কদিন, 12 তারিখ ইলেকশন, চারদিকে রমরমা অবস্থা। দুই পক্ষের প্রথমে কিছু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছিলাম, এরপরে এখন মানে দুই শীর্ষ নেতৃত্বই একজন তার যদি 95% হচ্ছেন মানে সামনে উনি কী করবেন তার প্ল্যান দিচ্ছেন বিএনপি নেতা তারেক রহমান সাহেব। 5% টাইম হয়তো বা উনি প্রতিপক্ষের বিভিন্ন অ্যাটাকের জবাব অথবা পাল্টা খোঁচা দিয়ে রাজনৈতিকভাবে মানে খোঁচা, যদিও ওনার সুলভ অ্যাটিটিউডে যায় না, বাট আমরা দেখেছি উনি, এবং এটা খুব হাস্যরসাত্মকের মাধ্যমে খুব মানে বলিয়ানভাবে কোনো অ্যাটাক করেন না, সিম্পলিফাইভাবে দুষ্টামির ছলে দুইটা অ্যাটাক করেন। অপোনেন্ট ক্ষেত্রে আমরা শফিক সাহেবকে যেটা দেখলাম, বা 10 দলীয় জোটের মামুন সাহেব যারা জোট নেতারা আছেন, তাদের ক্ষেত্রে দেখলাম তারা স্ট্রেট অ্যাটাক করছেন, চাঁদাবাজ, তারপরে হচ্ছে দুর্নীতিবাজ, এরকম অনেক কিছু অ্যাটাক করছেন। সেক্ষেত্রে আমাদের ইশতেহার কী কী করবেন এই জিনিসটা আমরা অনেক কম দেখছি। এই ইলেকশনে দুই পক্ষর আলটিমেট এখন মুখোমুখি অবস্থান। রিসেন্ট কিছু জায়গায় খুব সংঘর্ষ হলো, মারা গেল। এই মুহূর্তে রাজনৈতিক মানে প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতায় ইলেকশনটা কি সুস্থভাবে হবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি তো কোনো ভবিষ্যৎ বক্তা না। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক এবং অংশগ্রহণমূলক হোক। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, আসলে পরিবেশটা তো হওয়া উচিত ছিল সৌহার্দ্যপূর্ণ, কারণ বিএনপি জামাত এরা সবাই জোটসঙ্গী ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় ছিল এবং আমরা সবাই আশা করেছিলাম 5ই আগস্টের পর এই দুইটা দলের মধ্যে একটা কাইন্ড অফ এ পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে, বা পুরো বাংলাদেশে একটা পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। কিন্তু সবাই ফ্যাসিবাদ বিরোধী ছিল। কিন্তু আমি যেহেতু বিএনপির সমর্থক, সেই হিসাবে আমি এটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। স্লিপশট আছে, কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটেছে, অস্বীকার করার উপায় নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, দখল, চাঁদাবাজি এগুলো ঘটেছে। কিন্তু বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে এই জিনিসগুলোকে এতটাই বেশি ঘটেছে এবং একপক্ষীয়ভাবে ঘটেছে, যেটা বিএনপির উপরে যেভাবে দায়টা চাপানো হয়েছে। আমরা জানি বাংলাদেশের সিস্টেম, আমরা হয়তো ভুলে গিয়েছিলাম, দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হয় না, কিন্তু আমরা অতীতেও দেখে এসেছি একটা গ্রুপ অফ পিপল আছে যারা সবসময় নটোরিটির সঙ্গে জড়িত থাকে, যারা সবসময় সন্ত্রাস বা চাঁদাবাজি, দখলবাজি এইসবের সঙ্গে জড়িত থাকে। এদের কোনো দল থাকে না, প্রতি 5 বছর পর পর এদের দল পরিবর্তন করত। যেহেতু একটা সরকার অবৈধভাবে প্রায় 16 বছর টিকে ছিল, এই কারণে পালা বদলের সুযোগ হয়নি বা দরকার পড়েনি। 5ই আগস্টের পরে এই স্বভাব সুলভ সন্ত্রাসীগুলো দল পরিবর্তন করে কিছু আমাদের দলে ঢুকেছে, কিছু অন্যান্য দলে আশ্রয় নিয়েছে। দুঃখের ব্যাপার, এই পুরো জিনিসটার সুযোগ নিয়েছে
একটি দল পুরোটাই বিএনপির উপরে চাপিয়ে দিয়ে বিএনপি প্রথমে যে জায়গাটায় ভেবে উঠতে পারেনি যে এতদিনের সঙ্গী একটা দল দীর্ঘ 16 বছর যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে তাদের বিরুদ্ধে কথা না বলে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করবে, এবং এটা একটা আমি বলবো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সিস্টেমেটিক্যালি বিএনপিকে পচানো হলো। হ্যাঁ, আমরা দেখলাম যে বিএনপি প্রথমে অনলাইনে বেশ ব্যাকফুটে ছিল, মানে পুরো হতভম্ব অবস্থা ছিল, বিএনপি মোটে গোছানো ছিল না। এরপরে দেখলাম বিএনপি আস্তে আস্তে মানে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা পাল্টা কাউন্টার অ্যাটাক করা শুরু করলো এবং পাল্টা ন্যারেটিভ অথবা তাদের বিভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করলো, তখন তাদের এগেইনস্টে দাঁড় করানোর চেষ্টা করলো। এবার মানে একটা পার্সোনাল কোশ্চেন করি, কোন আসনের ভোটার? আমি ময়মনসিংহ সদরের। সদরের। জি। আর ঢাকায় তো থাকেন আপনি? ঢাকায় আমি থাকি মিরপুর ডিএইচএসে। আলটিমেটলি তো ক্যান্টনমেন্টের মধ্যে পড়ছে। ক্যান্টনমেন্টের এর মধ্যে পড়েনি, এটা ঢাকা 16 আমিনুল ভাইয়ের আসন যেটা। ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ নর্মালি আমরা জানি যে একটু আওয়ামী অধ্যুষিত। এইবার গ্রেটার ময়মনসিংহ মানে ভোটের রাজনীতি আপনি কীরকম দেখছেন? একই সাথে খুব নিকটবর্তী ঢাকা 17-16, একদম আপনি তো বর্ডারের মধ্যে পড়ছেন ঢাকা। এই দুই আসনে একটা হচ্ছে গ্রেটার ময়মনসিংহ বিভাগ নিয়ে ছোট একটা সামারি, যে কী অবস্থা ময়মনসিংহে, আওয়ামী ভোটারকে মানে আদৌ ভোট দিবে নাকি আওয়ামী লীগের ভোটাররা, বা ভোট দিলে কোন দিকে টার্ন করতে পারে। একই সাথে আমরা একটা গুজব শুনতেছি যে তারেক রহমান সাহেব ঢাকা 17-তে কিছুটা ব্যাকফুটে, কারণ মানে উনি জাস্ট এখন ঢুকছেন। খালিদুজ্জামান সাহেব অনেক আগে থেকে করাইল বস্তি থেকে শুরু করে মাটিকাটা ভাষণ থেকে এইসব জায়গায় অনেক আগে থেকে কাজ করেছেন। এর শ্রেণী যদিও তারেক রহমান সাহেবকে ভোট দিল, একটু মানে রুট লেভেল বা গ্রাসরুট লেভেলের লোকজন তারেক রহমান সাহেব একটু ব্যাকফুটে আছেন। আদৌ কি এটা সত্যি নাকি যে ভদ্রলোক সারা বাংলাদেশ ক্যাম্পেইন করছেন উনি ওনার আসনে হেরে যাবেন? বলেন। যদি প্রথমে আমি চলে আসি ময়মনসিংহের ইতে। ময়মনসিংহ সদরে হচ্ছে আমাদের ওহাব ভাই, আমরা একসঙ্গে রাজনীতির মাঠে পথ হেঁটেছি। আমি তখন ক্লাস 10-এর ছিলাম, ওনারা অনার্সে পড়তেন। তো সেই সময় থেকেই ভাইদের সঙ্গে আমার সম্পর্ক, এখনও সেই সম্পর্ক বজিয়ে আছে। আল্লাহ চাহে তো সদর নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। 11টা আসনের মধ্যে একটি আসন সম্পর্কে বিভিন্ন জনের কাছ থেকে কিছুটা শুনতে পাচ্ছি যে এই আসনটায় বিএনপির অবস্থান কিছুটা নড়বড়ে। তবে খুব ইন্টারেস্টিংলি ওই আসনে যার কাছে অবস্থাটা নড়বড়ে, আমাদের মনোনীত প্রার্থী যে স্বতন্ত্র প্রার্থীর কাছে, উনিও বিএনপির। তো যে কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপি, তো সেই হিসাবে ময়মনসিংহের যে বর্তমান ভাইব সেই অনুযায়ী আশা করছি 11টা আসনই আমাদের 11/11 আসা উচিত। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান একটা দলকে ম্যাডাম তো 18-তে জেলে চলে গেলেন, তারপরে এইদিকে 8 বছর, তারও আগে আমরা জানি উনি খুব সম্ভবত 90 এর দিকে উনি মেম্বার হয়েছেন। আমি এক্স্যাক্টলি ইয়ারটা জানি না, 88 or 90-র দিকে। সেই সময় থেকে উনি বিএনপির ভিতর কাজ করে যাচ্ছেন, কে জানে না এটা। এবং একটা পর্যায়ে উনি অ্যাক্টিং চেয়ারম্যান হলেন, তারপরে উনি এই মুহূর্তে চেয়ারম্যান। তো এই দীর্ঘ সময় উনি পার্টিটাকে সুসংগঠিত করেছেন, এই দীর্ঘ সময় ধরে পার্টিটাকে উনি নিয়ন্ত্রণ করেছেন। নিয়ন্ত্রণ ইতিবাচক অর্থে, নেতিবাচক অর্থে না। যখন সবাই বলছিল বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ম্যাডাম যখন জেলে, আমরা যখন প্রচণ্ড উৎকণ্ঠিত, তখন উনি দলের নিয়ন্ত্রণটা নিজে গ্রহণ করেন। এবং সবার উপরে উনি যেমন সিনিয়রদেরকে শ্রদ্ধা করে, তার সম্পর্কে অনেক নেগেটিভ প্রচারণা বাজারে ছিল, বাট উনি ঠিকই সিনিয়রদের শ্রদ্ধা দিয়ে যেমন সিনিয়রদের ভালোবাসা আদায় করে নিয়েছেন, ঠিক একইভাবে তিনি নেতাকর্মীদের সমর্থন আদায় করে নিয়েছেন তার ভালোবাসা দিয়ে। দলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত করেছেন এবং এই দীর্ঘ অভিজ্ঞতার কারণে ওনার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপ করেছে, সেটা ঢাকা 17 আসনে মানুষ দেখেনি, নাম্বার 1। নাম্বার 2, উনি কার ছেলে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম 2 ব্যক্তি, জেনারেল জিয়া, দেশনেত্রী
বেগম খালেদা জিয়া দুজনের ছেলে উনি। এটা তো ওনার জন্য একটা গড গিফট, ঠিক আছে, আল্লাহ প্রদত্ত একটা বলবো উপহার। আমার মনে হয় না যে উনাকে রাইভাল করার মতো কোনো প্রতিদ্বন্দ্বী আদৌ এই মুহূর্তে বাংলাদেশে আছে? আদৌ এই মুহূর্তে আছে? ঠিক আছে। হ্যাঁ, ম্যাডাম জিয়ার প্রসঙ্গ চলে আসলো। বাংলাদেশের জন্য যিনি মানে সারা জীবন কোরবানি দিয়েছেন, স্পেশালি 17 বছর, তার হাতে অপশন ছিল বিদেশে চলে যাওয়ার, তার হাতে অপশন ছিল ছেলেমেয়ের সাথে মানে শেষ জীবন কাটানোর। এই বৃদ্ধ বয়সে শুধু বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য উনি তার জেল জীবন বেছে নিয়েছিলেন। উনি যদি চলে যেতেন তাহলে দেশের এই ফ্যাসিজম হয়তো বা আরও কয়েক বছর কন্টিনিউ হইতো। সেই মানুষটা আজকে নাই আমাদের মাঝে, আল্লাহ ওনার বেস্ট নসিব করুক। এই যে ম্যাডাম জিয়ার শূন্যতা বা ম্যাডাম জিয়া নাই, ভোটের রাজনীতিতে ম্যাডাম জিয়া এখনও কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে, বা ভোটের রাজনীতি ছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে ম্যাডাম জিয়া এখনও কী পরিমাণ, এই মুহূর্তে কী পরিমাণ ইম্প্যাক্ট করছে। আমরা জানি যে আসলে একজন চলে যাওয়ার পরে তার সে স্টেপ বাই স্টেপ ইম্প্যাক্টলেস হয়ে যায়। শুধু শহীদ জিয়াকে আমরা দেখেছি ওনার রাজনীতি 3 বছরের রাজনীতি, 3 বছরের রাজনীতি এখন পর্যন্ত মানুষ একটা আইডিওলজি ক্রিয়েট করে ধরে রাখছে। শেখ মুজিব নিয়ে বিতর্ক থাকতে পারে, বা তার একটা তাকে পছন্দ করে এমন কাল্ট আছে, ওনার মেয়ে ওনার সম্মান আরও নষ্ট করছিল। বাট খালেদা জিয়া তার হাজব্যান্ডের সম্মান নষ্ট করে নাই, সম্মান আরও যতটুকু বৃদ্ধি করছে। ম্যাডাম জি আসলে কতটুকু ইম্প্যাক্টফুল, শহীদ জিয়া নিয়ে আসলে বলার কিছু নাই, শহীদ জিয়া তো একটা আইডিওলজি। সো ম্যাডাম কতটুকু ইম্প্যাক্টফুল ভোটের রাজনীতিতে অথবা আমাদের দেশের রাজনীতিতে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে গতকালকে আমি ওনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে বলছিলাম, ম্যাডামের যে একটা ছবি যেটা ম্যাক্সিমাম এখন ইউজ করা হয়, সেই ছবিটা দেখে বলছিলাম, দিস ইজ ইউর স্ট্রেংথ, ইউ শুড বি ইউজিং ইট মোর ভিগোরাসলি। অনেক বেশি বেশি ওনার এই ছবিটাকে দিয়ে আপনার সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারবেন। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ম্যাডাম জি এমন একটা লিগেসি দিয়ে গেছেন যেটা খুব সহসা যে নিভে যাবে তা না। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উইল বি স্টাডিড মোর অ্যানালিটিক্যালি, মোর ডিপলি। কে কি বললো ইজ ইম্যাটেরিয়াল। ওনারা এমন একটা ইম্প্যাক্ট এই দেশের রাজনীতিতে করে গেছেন, দিয়ে গেছেন, ওনারা এমন একটা ফুটপ্রিন্ট রেখে গেছেন যেটা থেকে আমরা আসলে অনেক শিক্ষা নিতে পারি। কামিং ব্যাক টু ম্যাডাম অ্যালোন, আমি আসলে মাঝে মাঝে কনসিভ করতে পারি না যে একটা মানুষ এত রেজিলিয়েন্ট কিভাবে হন, একটা মানুষের দেশপ্রেম এত তীব্র কিভাবে হয়। এটা কিন্তু দেশপ্রেমের কারণে উনি দেশে রয়ে গেছেন। একটা মানুষের দলের প্রতি, নেতাকর্মীদের প্রতি ভালোবাসা কতটা তীব্র হলে, ওইটাই সবকিছু মিলে আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার ভিতরে এতগুলো গুণ একসঙ্গে বিকশিত হয়েছিল, স্যালুট দেওয়ার মতো। ওনার বয়সে এসে ওনার যে দুঃখ কষ্টগুলো ছিল শারীরিক, বাকি সব কিছু বাদ দেন, মানসিক এবং অর্থনৈতিক ওগুলো বাদ দেন, ওনার যে শারীরিক কষ্ট ছিল সেই শারীরিক কষ্টের জন্য তো ওনার কম্প্রোমাইজ করার কথা। আমরা যখন শুনি আমাদের এই ধরনের একটা অসুখ ডেভেলপ করেছে বা ডেভেলপ করতে পারে, এটা না করলে আমরা মানে মরার আগে তো মরে যাচ্ছি, রাইট, পাগল হয়ে যাই। উই ট্রাই টু ডু এভরিথিং দ্যাট ইজ উইদিন আওয়ার ক্যাপাবিলিটি। ওনার ক্ষেত্রে উনি জানেন যে উনি যদি সুচিকিৎসা না নেন তাহলে ধীরে ধীরে উনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন, অনেক কষ্টকর মৃত্যু হবে। উনি তারপরেও এই জেলের অন্ধকার জীবনটাকে বেছে নিয়েছিলেন। এই অন্ধকার প্রকোষ্ঠে যেই ভদ্রমহিলা জন্মেছিলেন রাজকপাল নিয়ে, বাংলাদেশ মানুষ ভালোবেসে তাকে রাজরানী বানিয়েছিল, সেই ভদ্রমহিলা একটা অন্ধকার কারা প্রকোষ্ঠে স্যাঁতস্যাঁতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে এতগুলো দিন কাটাবেন, কনসিভ করতেও মানে বিশ্বাস হয় না যে এটা সম্ভব। পাশাপাশি বিপরীতে যে নেত্রী ছিলেন, আমার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, আমি যে কোনো সময় ছেড়ে চলে যেতে চাই, আমাকে আমি আমি সেই দেশের জন্য আমি প্রাণ দিব, মুখে বলে গেছেন আর উনি করে দেখিয়েছেন। চাইলে উনি অনেক কিছু এই স্যাক্রিফাইসটুকু না করলেও পারতেন, করেছেন। বাংলাদেশের মানুষকে
আহ্বান জানাবো এটার প্রতিদান দিতে। আমরা আজকে গণতন্ত্র ফিরে পেয়েছি, অনেকে অনেক কথা বলে। হাদি যেভাবে বেগম খালেদা জিয়াকে দেখেছে, আমাদেরকে সেই আলোয় দেখতে হবে যে বাংলাদেশের গণতন্ত্র যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে থাকে, দিস ইজ খালেদা জিয়া। এবং আজকে আমরা মুক্তি পেয়েছি, অনেকে অনেক কিছু বলুক, ওটার পিছনের নেপথ্যের সবচেয়ে বড় শিল্পী ছিলেন বেগম খালেদা জিয়া। সবাই স্বীকার করে। একজন সামরিক কর্মকর্তা ছিলেন, কেন বিএনপিতে? শহীদ জিয়া বা খালেদা জিয়া, মানে হু ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল টু ইউ? মানে কে আপনাকে আপনার মানে চিন্তা চেতনায় মানুনে মানে বিএনপির প্রতি টান ভালোবাসা ক্রিয়েট করেছে? অ্যাকচুয়ালি আমরা যারা আমাদের জেনারেশন, যেটা তখন তো ম্যাডাম রাজনীতিতে আসেন নাই, আমরা তো দেখেছি জিয়াউর রহমানকে। হ্যাঁ, আমরা তো দেখেছি জিয়াউর রহমানকে, ঠিক আছে, ছোট ছিলাম বাট দেখেছি। 1975-এর পর থেকে আমরা ওনাকে চিনি। তারপরে উনি যখন 75-এর 7ই নভেম্বরের ঘটনার পরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন, তো আমরা তো এমন একটা ঘরানায় বড় হয়েছি, এমন একটা সময় বড় হয়েছি, তখন আওয়ামী লীগ ছাড়া আর কিছু ছিল না। সো আমাদের যারা প্রেডিসেসর ছিলেন, উনি আওয়ামী ঘরানারে ছিলেন, কিন্তু তাদের পরিবর্তনটা আমাদের চোখের সামনে হয়েছে। হাউ ফ্রম আওয়ামী লীগ দে বিকেম বিএনপি নাম্বার 1। এবং ওই সময় থেকে উপলব্ধি করেছি যে ওনার ক্যারিশমাটা ভিন্ন লেভেলের। ওনার জঙ্গল ছাপ উর্দি, ওনার স্মার্টনেস, ওনার কথাবার্তা, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে দেশটাকে ভালোবাসতেন, এটা তার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠত। উনি ছিলেন অনুপ্রেরণা সেনাবাহিনীতে যোগ দেওয়ার। আরেকটা কথা বলি, শহীদ জিয়াকে নিয়ে গত 17 বছর শেখ হাসিনা সরকার প্রচুর পরিমাণ বাজে কথা বলছে, যে এই মানুষটা মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন, তাকে আইএসের এজেন্টও বানিয়েছিল। এবং ওইটার এগেনস্টে আবার তার দলের লোকজন বা তার জোটের লোকজনও প্রোটেস্ট করছে। শহীদ জিয়াকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের আমলে আমরা অনেক দেখেছি। সাম্প্রতিক সময়ে একটা ভরা ময়দানে আমরা জামাতের প্রধান ডক্টর শফিক সাহেব উনি ঘোষণা উনি বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ স্বাধীনতার ঘোষণা করেছেন, এবং একই সাথে উনি বলেছেন যে সবচেয়ে বড় আইকনিক শব্দটা যেটা ওই রিভোল্ট, ওইটা অলি আহমেদ বলছে। এইটা আমি কি আসলে মিথ্যাচার বলবো, নাকি ইচ্ছাকৃত বিকৃতি বলবো, নাকি এটা রাষ্ট্রদ্রোহের মধ্যে পড়ে যাবে? আমি আসলে নিজেও কনফিউজ। প্লিজ। আমি আসলে এটার উত্তর দিতে একটু কুণ্ঠাবোধ করছি, কারণ যে ভদ্রলোক সম্পর্কে কথা বললেন, দলের প্রধান, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর খুব নিকট আত্মীয়। সেই কারণে সেই সম্মানটা বজায় রেখে আমি কথা বলতে চাই। হয়তোবা উনি মুখ ফসকে এটা বলে ফেলেছেন, অথবা উনি এটা দিয়ে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট। যাকে বলছেন উনি শহীদ জিয়ার ডিসি ছিলেন। সো আমার মনে হয় ওনার মুখ ফসকে বলা, চিন্তা করেননি, হিট অফ দ্য মোমেন্টে কথা বলেছেন। আমি ওনাকে ডিফেন্ড করতে চাচ্ছি না, বাট ওনার বিরুদ্ধে বলতে চাচ্ছি না, যেহেতু আমি প্রথমেই ক্ল্যারিফাই করেছি সম্পর্কটা এমন নাজুক যে আমি এই সম্পর্কে কোনো বিস্তারিত যাব না। কিন্তু আমাদের খুব নিশ্চিতভাবে হিস্ট্রিটা জানা উচিত। জিয়াউর রহমান যখন উই রিভল্ট বলেন, ওনার ধারে কাছে ক্যাপ্টেন দিদেন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল অলি ছিলেন না। দ্যাট ইজ পার্ট অফ হিস্ট্রি, রেকর্ডেড হিস্ট্রি। এটা জিয়াউর রহমান নিজে লিখেছেন। জিয়াউর রহমানের লোক কখনো মিথ্যা কথা বলেননি। উনার একটি জাতির জন্মে উনি পরিষ্কারভাবে ওই সময়টার বর্ণনা দিয়েছেন। যেই ভদ্রলোক ছিলেন ক্যাপ্টেন খালেকুজ্জামান, খুব সম্ভবত, ইয়েস, যখন 20 বেলুচ, ইফ আই এম নট রং, 20 বেলুচ যখন বাঙালির নিরীহ সেনা রিক্রুট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুটদের উপর যখন নিরস্ত্র রিক্রুট এবং প্রশিক্ষকদের উপর যখন আক্রমণ শুরু করে, অনেকে হতাহত হয়। এই খবরটা নিয়ে তখন জেনারেল জিয়া যাচ্ছিলেন পোর্টের দিকে, বন্দরে তাকে ইচ্ছা করে পাঠিয়েছিল তার সিও কর্নেল জানজুয়া, যে তুমি যাও জেনারেল আনসারির কাছে রিপোর্ট করো। দ্যাট হোয়াট ইজ দ্য হিস্ট্রি। সো উনি জানতেন যে ওনাকে পাঠানো হচ্ছে উইথ এ আল্টেরিয়ার মোটিভ। যেহেতু তখনও ফর্মাল ওয়ার্ড ডিক্লেয়ার হয় নাই, উনি একজন বাধ্যগত অফিসার হিসেবে তাকে যেতে হচ্ছিল, বাট অ্যাট দ্য ব্যাক অফ হিজ মাইন্ড হি নিউ দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম কনস্পিরেসি। কিছু একটা ষড়যন্ত্র এটার পিছনে আছে। জানজুয়া এটা
কোনো উদ্দেশ্য নিয়ে করেছে, কারণ যাওয়ার সময় তার সঙ্গে একজন সিনিয়র অফিসারের সঙ্গে হয় না, একজন নেভির লেফটেন্যান্টকে ওনার গাড়িতে তুলে দিয়েছে এবং সর্বমোট তিনজন পাকিস্তানি তার সঙ্গে ছিল। তা থেকে উনি বুঝে ফেলেছিলেন, অত্যন্ত ইন্টেলিজেন্ট অফিসার ছিলেন, উনি বুঝে ফেলেছিলেন ওনার ক্ষতি করার জন্য ওনাকে পাঠানো হচ্ছে। বাট ক্ষতিটা এত সমাসন্ন দ্যাট হি ডিড নট নো। উনি যখন আগ্রাবাদ রেলগেটের কাছে পৌঁছালেন, তখন বাই দিস টাইম 20 বেলুচ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট এবং প্রশিক্ষকদের হত্যা করে ফেলেছে। কিছু পালিয়ে এসে খবর দিয়েছে ইস্ট বেঙ্গল 16 শহরে ছিল, আপনারা 16 শহর দেখেছেন। সেই 16 শহরে এসে যখন ইস্ট বেঙ্গলে এটা জানায়, তৎক্ষণাৎ ক্যাপ্টেন ওলি এই কাজটা করেছিলেন, স্যারকে গিয়ে বলো দিস হোয়াট হ্যাজ হ্যাপেন। ক্যাপ্টেন খালেকুজ্জামান চলে যান আগ্রাবাদ, ওখানে গিয়ে উনি জেনারেল জিয়াকে পান, কারণ ছিল রোড ব্লক ছিল, সো রোড ব্লকের জন্য জেনারেল জিয়া ওয়াজ ওয়েটিং। ক্যাপ্টেন খালেকুজ্জামান গিয়ে বলে যে স্যার এই ঘটনা, একটু সাইডে নিয়ে বলেন যে স্যার এই ঘটনা। জেনারেল জিয়া জাস্ট টুক এ ফিউ সেকেন্ডস, চিন্তা করেন, অ্যান্ড দেন হি সেড উই রিভল্ট। তো এখানে ক্যাপ্টেন ওলি সাহেব আসলেন কোত্থেকে? বুঝতে পারলাম ভাইয়া, রাজনীতির মাঠে এবার সবচেয়ে বড় কার্ড দেখলাম ধর্মকার্ড। সবচেয়ে বড় কার্ড এই মুহূর্তে, এই ইলেকশন সবচেয়ে বড় কার্ডটা খেলছে ধর্মকার্ড। জামাতের ইসলাম ফার্স্ট শুরু করলো যে আপনার দাঁড়িপাল্লায় ভোট না দিলে মুসলমানই তো থাকবে না, জামাতের টিকিট, ইসলামের সব এক বাক্সে ভোট, সব কিছু মিলে। একই সাথে তারেক রহমান সাহেব দেশে আসার পর খুব সুন্দরভাবে পাল্টা এটার অ্যাগেনস্টে কথা না বললে, মানে মানুষ থেকে, জনসভা থেকে মানুষ উঠে এনে এটার অ্যাগেনস্টে সুন্দর করে অন্যভাবে তাদেরকে সাবমিসিভ ওয়েতে নিয়ে গেলেন। ধর্মকার্ড বা এই যে মানে কি বলে খুব মানে রাইটিস্ট মুভমেন্টের যে অ্যাটিটিউড আমরা দেখছি, সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে এই ধর্মকার্ড ভার্সেস ফ্যামিলি কার্ড? দুইটা কার্ড খেলছে, এক গ্রুপ ধর্মকার্ড খেলছে, আরেক গ্রুপ মানে প্ল্যান দিচ্ছে যে উই আর গিভিং দ্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। এখন এই দুই কার্ডের মধ্যে আপনার কাছে সামগ্রিক অর্থে কি মনে হচ্ছে? ধর্ম কি আসলে খুব বেশি ইলেকশনে একটা ইনফ্লুয়েন্সিং ভূমিকা পালন করতে পারবে? আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই সময়ে এসেও একটা দল ধর্মীয় কার্ড খেলছে, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে ভেরি ইন্টারেস্টিংলি সবগুলোর সঙ্গে ধর্মের একেবারে 180 ডিগ্রি বৈপরীত্য। অভিযোগ একটাই, ওদের মেইন অভিযোগটা হচ্ছে ধর্মকার্ড। ওরা মানে ঘুরে বিচার যেভাবে আসলে দিনের ধর্মকার্ডটা খেলে দেয়। না, ধর্মকার্ডটা খেলছে, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে তারা ধর্মের কার্ড খেলছে কিন্তু কাজ করছে সব অধর্মের। আপনি তাদের বিরুদ্ধে অভিযোগের মূল অভিযোগটা কি? মূল অভিযোগ হচ্ছে যে তারা নিচ্ছে, জাতীয় পরিচয়পত্র নিচ্ছে বিকাশ নাম্বার, ঠিক আছে? তারা প্রলোভন দেখাচ্ছে ঘুষ দিয়ে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে তোমাদের জীবন এরকম নিরাপদ হবে, বা অভিযোগ। মানে এই ইসলাম তো সেই আদৌ সেই ইসলাম রাইট। আমি বলছি এই অভিযোগগুলো আসবে কেন? একটা ধর্মীয় দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে কেন? জাতীয় পরিচয়পত্র তারা নিয়েছে, এটা তো প্রমাণিত। তারা বিকাশ নাম্বার নিচ্ছে, এটাও প্রমাণিত। তারা বোরখা বানাচ্ছে, এটাও প্রমাণিত। এতগুলো কাজ একটা ধর্মীয় দল কেন করবে? তার মানে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। একইভাবে তাদের যে বাণীগুলো, ধর্ম, রোজা এবং পূজা এক, অত্যন্ত নিন্দনীয়। হিন্দু ভাইদের প্রতি, ভাই বোনদের প্রতি আমাদের শতভাগ জানিয়ে, সোজা কথা হচ্ছে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের ইসলাম ধর্ম এটা পারমিট করে না, ঠিক আছে? ওনারা বলেছেন, ওনাদের কেউ গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করেছেন। ওনারা বলছেন ওনারা ধর্মীয় দল, অথচ কাজ করছেন সব অধার্মিক। অন্যদিকে বিএনপির ধর্মীয় কার্ড খেলতে হচ্ছে না, কারণ বিএনপি সবসময় সব দলেরই প্রোটেকশন দিয়ে এসেছে, সব ধর্মেরই প্রোটেকশন দিয়ে এসেছে, সেটা ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। বিএনপির সবচেয়ে দুর্বল জায়গা মিডিয়া, এবং এই মিডিয়ার দুর্বলতার কারণে বিএনপির বিরুদ্ধে প্রভূত অভিযোগ, অনেক বেশি অভিযোগ, যেগুলোর অধিকাংশের কোনো সত্যতা নাই, অধিকাংশ কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের হিসেবে, অনুষঙ্গ হিসেবে করা হয়েছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে প্রশাসনের অনেক দুর্বলতা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। গত 1.5 বছরই আমরা দেখলাম। আসলে এই দুর্বলতাকে ইচ্ছাকৃত কাউকে স্পেস দেওয়ার জন্য, যে আমি দেখে না দেখার ভান করবো,
নাকি এটা আসলে সিস্টেমিক ভাবেই মানে কলাপস করছে এই মুহূর্তে প্রশাসনের চেইন অফ কমান্ড হায়ারার্কি সবই কি কলাপস করছে, নাকি সিস্টেমেটিক ভাবেই ইচ্ছাকৃত না দেখার ভান করা অনেক কিছুই, এই যে মব অথবা চারদিকে আমরা দেখছি অনেক কিছু না, সহিংসতা আসলে দেখছি। হয়েছে কি, একটা নির্বাচিত সরকার না থাকলে দেশ এরকমভাবেই চলার কথা। আমাদের সৌভাগ্য যে সেই ধরনের কি বলে বিশৃঙ্খলা আমাদের দেশে হয় নাই, যেটা আমরা হাইতিতে দেখি, যেটা আমরা আফ্রিকান বিভিন্ন দেশে দেখি। আমাদের ওইটা হয়নি, কারণ আমাদের দেশে মানুষ অনেক সহনীয়। না হলে সত্যিকার অর্থে কি প্রশাসন কোনো ধরনের সুশাসন দিতে পারছে? না। আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কিছু সংখ্যক উপদেষ্টা সর্বাত্মক চেষ্টা করেছেন, বাট বাকিদের সম্পর্কে তো অনেক প্রশ্ন আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে প্রথম কিছুদিন একটা ভাইব তাদের মধ্যে ছিল, দে ইউজ টু কমান্ড কাইন্ড অফ উইথ সাম কাইন্ড অফ কনফিডেন্স, কিন্তু অ্যাজ দ্য টাইম ওর অন তারা বুঝেছে যে তাদের হাতে বেসিক্যালি প্রাতিষ্ঠানিক দায়িত্ব আছে, কিন্তু অর্গানিক কোনো সাপোর্ট অথবা কনফিডেন্স তাদের মধ্যে নাই। সো তারা একটা জায়গায় গিয়ে ফল্টার করা শুরু করেছে। ভাই আপনার চোখে এই মুহূর্তে তাই প্রমাণ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক থ্রেট নাকি স্ট্র্যাটেজিক লিডার? কারণ আমি থ্রেট বলছি এই কারণে, ইন্ডিয়া সহ আরও অনেকগুলি দেশ তাদের তোমার যেহেতু একটু জাতীয়তাবাদী নেতা, ওনাকে মেনে নেওয়া তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। বাবার ব্লাড পেয়েছে, দেশের মানে সম্মান, ভূখণ্ড, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে দুজনই খুব মানে উঁচু মাথায় দাঁড়ানো মানুষ। এই জন্য বললাম তারেক রহমানের অবস্থান এই মুহূর্তে কি মনে হচ্ছে আপনার কাছে, যে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মানে কি স্ট্র্যাটেজিক লিডার হিসাবে আমাদেরকে নতুনভাবে আরেকজন ভদ্রলোক পাচ্ছি, আমরা আরেকজন শহীদ জিয়া পাচ্ছি, নাকি ইন্টারন্যাশনাল একটা থ্রেট বাংলাদেশের উপর আসবে? ওকে, শহীদ জিয়ার সমকক্ষ বা বেগম জিয়ার সমকক্ষ ওনাকে বললে ওনার উপরে একটা বড় ধরনের বার্ডেন পড়ে যাবে। আমরা এটা চাই না, বাট ডেফিনেটলি হি ইজ এ ব্লেসিং ফর বাংলাদেশ রাইট নাও। কে কি বললো ইজ ইম্যাটেরিয়াল, ওনার পিছনে যে জনসমর্থনটা আছে সেই জনসমর্থনটাই ওনার শক্তি। আপনি ঠিকই বলেছেন, একজন জাতীয়তাবাদী নেতাকে সাম্রাজ্যবাদী শক্তিগুলো কখনোই আসলে অ্যাকসেপ্ট করে না, এটাই রিয়ালিটি। সো হোয়াট হি হ্যাজ টু ডু ইজ হি হ্যাজ টু নেভিগেট হিজ পাথ অর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ভেরি আই উড সে যে অত্যন্ত কৌশলে ওনার এই কর্মপন্থাটাকে ঠিক করতে হবে। ওই আজকের আমাদের যে অরিজিনাল ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, হয়তো কিছু সময় ওনাকে প্রয়োগ করতে হবে। বিকজ আমরা গত কয়েক বছরে, গত আওয়ামী লীগ শাসনামলে আমরা প্রচুর ঋণ করেছি, ঋণে জর্জরিত একটা অর্থনীতি পেয়েছি। ঋণ করলে যেটা হয়, আপনার সবার পকেটে কিছু কিছু টাকা যায়, বাইরে থেকে দেখতে মনে হয়েছে প্রচণ্ড ফিটফাট একটা দেশ, কিন্তু ওরা চলে যাওয়ার পরে বোঝা গেছে যে না, মাথাপিছু যে ঋণের পরিমাণ বা যে পরিমাণ ঋণ এবং পাচার দুটো মিলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে অ্যারাউন্ড $250 বিলিয়ন, এত বড় একটা বোঝা নিয়ে হাঁটা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে যদি আপনাকে কাউকে অ্যানয় করে অ্যান্ড কাউকে প্ল্যাকেট করে এগুতে হয়, দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। সো সীমান্তে বিরোধ, গোয়েন্দা আধিপত্য, স্পেশালি আমরা র এই টার্মসটা সবসময় শুনি, বাংলাদেশে এখানে ওইখানে র এই করছে, র মানে ক্যান্টনমেন্টের মধ্যে আছে, কচু খেতে ডিজিএফআই অফিসের পাশে বসেই অফিস চালায়। আদৌ কি বাংলাদেশে কেমন এক্সিস্ট করে, বা আদৌ কি মানে খুব ইনফ্লুয়েন্স ছিল সামরিক কর্মকর্তা? খুব ছোটভাবে আমার অনুষ্ঠান শেষ পর আসলে আমি কি বলে কখনোই বিশ্বাস করতে চাই না যে ক্যান্টনমেন্টের ভিতরে আছে বা ডিজিএফআই এর কোনো ফ্লোরে বসে। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট, এটা সম্ভব না। ঠিক আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একই ট্রেনিং করে এসেছি। ঠিক আছে, যে ট্রেনিং বাংলাদেশের মিলিটারি ট্রেনিংয়ের বিশেষত্ব হচ্ছে এটা জাতীয়তাবাদ শেখায়। তবে হ্যাঁ, আমরা আবার লোভীও তো অনেকে প্রলোভনের ফাঁদে পড়ে যায়। যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোর কাজই হচ্ছে আপনাকে প্রলোভনের ফাঁদে ফেলা, কেউ কেউ হয়তো প্রলোভনের ফাঁদে পড়ে এমন কিছু করেছে যেগুলো আমাদের দেশবিরোধী কর্মকাণ্ড হিসেবে প্রতিভাত হয়েছে, লং রানে আমাদের দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।
উই জাস্ট ডোন্ট ব্রাশ ইট অল দিস এলিগেশন, বাট মোটা দাগে যদি বলি যে র সব জায়গায় আধিপত্য বিস্তার করেছে, তাহলে তো আমাদের রর কাছেই সারেন্ডার করা উচিত। দেন ওয়াই শুড উই এক্সিস্ট এজ এ কান্ট্রি? আমি এই ইফ আই মে সে মিলিটারি ল্যাঙ্গুয়েজ এই বুলশিটটা নিতে পারি না। ওকে, এবার সর্বশেষ প্রশ্ন, 12 তারিখের নির্বাচন, কি মনে হচ্ছে বিএনপি জোট ভার্সেস জামাত জোট? আমরা জামাতের মানে গতকালকে তো আমির সাহেব দেখলাম যে কক্সবাজার 2-এ হামিদুর রহমান আজাদ সাহেবকে 3 নাম্বার মন্ত্রী হিসাবে ঘোষণা করে দিয়ে আসছেন। ওই বিভিন্ন জায়গায় মানে একই জনের মন্ত্রী হিসাবে, মানে তাদের যেই হেভিওয়েটটা তারা আছেন তাদের যাচ্ছেন নেক্সট মন্ত্রী হিসাবে দেখা যাচ্ছে না। আলটিমেট মানে বোঝা যাচ্ছে যে ওনারা 151 কনফার্ম, 151 কনফার্ম, যার ফলে ওনারা মানে একটা মন্ত্রিসভা প্ল্যান করে ফেলছে। ইলেকশনে মোটা দাগে বা চিকন দাগে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাদের প্রচুর লিঙ্ক আছে, প্রচুর আপনার সামরিক কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসতেছেন, মানুষের সাথে কথা বলছেন, কি মনে হয় ইলেকশনের? আমার চেয়ে তো আপনি বেশি ভালো জানেন, বিকজ আপনি আমার চেয়েও বেশি সমাজের লোকজনের সঙ্গে মেলামেশা করেন। আমি এখনো বিশ্বাস করি বিএনপি 220 থেকে 30টা সিট পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওইটাই এক্সপেক্ট করি। কারণ কে কি বললো ইজ ইম্যাটেরিয়াল, কে কাকে মন্ত্রী নির্বাচিত করে ফেললো সেটা ফেসবুকে তো অনেক কিছুই হতে পারে। সোশ্যাল মিডিয়া ইট ইজ ভেরি ইজি টু কাউন্ট ভোটস, কারণ আমরা ওইটা দেখেই তো বিএনপির অনেকে এই প্রশ্নটা করে, বা বিভিন্ন জন যে ইতে যে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, তো সোশ্যাল মিডিয়ায় তো আপনার গিয়ে কোনো সমস্যা নাই, আমিও তো লিখতে পারি যে আমি 300 আসন পাবো, দের ইজ নো প্রবলেম রাইটিং ইট, অথবা যে আমার 10টা পাবে এটাও তো লিখতে পারি। বাট দেন উই হ্যাভ টু বি র্যাশনাল। ট্রেন্ড দেখে যেটা মনে হয়, হোপফুলি বিএনপি উইল গেট দি ল্যান্ডস্লাইড ভিক্টরি। ধন্যবাদ বন্ধন ভাই আমাদের সাথে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকে শুনলাম অনেক কিছুই। ধন্যবাদ দর্শককে। আমরা আবারও আসবো আপনাদের সাথে নতুন কোনো অতিথি নিয়ে। আমি প্যাট্রিলিয়ান্সের পক্ষ থেকে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই 2 দল সৌহার্দ্যপূর্ণ, 2 জোট সৌহার্দ্যপূর্ণ আচরণ করুক, কোনো সহিংসতা যেন না আসুক। আমরা চাই না আবার ফ্যাসিজম ফিরে আসুক। আমরা চাই আমরা সবাই মিলে বাংলাদেশি থাকি। আমরা অন্য কোনো দেশের, অন্য কোনো গোষ্ঠীর কাছে নত যেন না হই। দিন শেষে আমরা মাথা উঁচু করে বলি আমরা বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে।